ওই বৈঠকের আগেই 6 তারিখ প্রথম প্রহরে রাত 3টা বাজে তখনই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করে দিয়েছি এবং এটা একটা বৈপ্লবিক ভাবে বিপ্লবী সরকার গঠন করার চিন্তাতে রাষ্ট্রপতি ওনাকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে আর প্রথম পদক্ষেপ এবং এর পরিবর্তে বিপ্লবী ইউনূস ছাড়া অন্য অপশন দেখেন, এখানে সালাউদ্দিন আহমেদ হতে পারেন, আসিফ নজরুল হতে পারেন, আপনাদের মধ্যে থেকে কেউ হতে পারে। আজকে আমাদের অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে সবাই আপনারা চেনেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। ধন্যবাদ। নানা কারণেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিভিন্ন কারণেই গুরুত্বপূর্ণ, আলোচিত। তবে একটি বিশেষ কারণে আজকে আমরা তাকে আমন্ত্রণ করেছি। শিরোনামটা দেখলেই আপনারা হয়তোবা বুঝতে পারবেন। ডক্টর ইউনূসকে কি বাদ দিতে চেয়েছিলেন সেনাপ্রধান? এই প্রশ্ন কেন উঠল? আমরা সাম্প্রতিক সময়ে সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি সাক্ষাৎকার দেখেছি। আমরা সাক্ষাৎকারটার শিরোনামটা একটু দেখব, তারপরে বিষয়গুলো। ডক্টর ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা হয়েছিল, এটি ডক্টর আসিফ নজরুল সরাসরি বলছেন। আমি আপনার কাছে প্রশ্নে যাব, তার আগে একটু কোট করছি। আজকে আমি চাই আপনি একটু ইতিহাসের অংশ হিসেবে উদারভাবে বলবেন আমাদেরকে। সেটি হচ্ছে, অনেক ঘটনা আছে। তার আগে 6 তারিখে বঙ্গভবনের সেনাপ্রধান আপনাদের সঙ্গে ওয়াকারুজ্জামান একটি দীর্ঘ বৈঠক করেছেন, শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা নিয়ে। আসিফ নজরুল বলছেন যে সেনাপ্রধানের পারপাসটি ছিল ইউনূস স্যারকে বাদ দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা, কিন্তু আপনারা তাকে কনভিন্স করেছেন। এর আগেও প্রফেসর আসিফ নজরুলের সঙ্গে যখন ডক্টর সেনাপ্রধানের কথা হয়েছে, তখনও তিনি একই কথা বলেছেন। তিনি মামলার কথা বলেছেন, অন্যান্য বিষয়ে কথা বলেছেন, সেগুলো আমরা নাই গেলাম। এবং যখন আপনারা এসে বললেন যে সেনাপ্রধান রাজি হয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করায়, তখন আপনাদেরকে তিনি জড়িয়ে ধরেছিলেন। আমার জড়িয়ে ধরার প্রশ্ন না, আপনার কাছে প্রশ্ন। আপনাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে, আসিফ নজরুল যা বলছেন 4-5 ঘন্টা। কি বৈঠক হয়েছিল একটু উদারভাবে শুনতে চাই। আজকে প্রবলেমটা কি হয়েছিল? সেদিন সকালে প্রথম আমার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সাথে কথা হয় 6 আগস্ট সকালে। তো আমাকে প্রথমে বলা হয় যে আমাকে প্রথমে একজন সেনা কর্মকর্তা ফোন করেন। তিনি সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা ছিলেন। তিনি সেনাপ্রধানের পিএসও অথবা এরকম কোনো দায়িত্বে হবেন। তো তিনি বললেন যে সেনাপ্রধান আপনাদের সাথে কথা বলতে চান। তো আমি বললাম ঠিক আছে। তারপরে তিনি ফোন দিলেন এবং আমি কথা বললাম। তিনি খুব উদ্বিগ্ন কণ্ঠে বলছিলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা এককভাবে সেনাবাহিনীর পক্ষে সম্ভব হচ্ছে না। আমার 70,000 ট্রুপস ফিল্ডে, অ্যান্ড তারা খুবই এক্সস্টেড এবং তারা এটা আর ম্যানেজ করতে পারছে না। এবং কোথাও কোনো পুলিশ নাই, অন্য কোনো প্যারামিলিটারি বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী ফোর্স নাই। তো অবশ্যই আমাদেরকে এখন একটা ওয়ে আউট দেখতে হবে, দেশের ভবিষ্যৎ নিয়ে বসতে হবে। আপনারা আসেন, আমরা বসি। তো আমি বললাম ঠিক আছে, বসার বিষয়ে আমি আমার ফেলো অন্যান্য সমন্বয়ক যারা আছেন, যারা সহযোদ্ধা ছিলেন, তাদের সাথে কথা বলে জানাচ্ছি। তো তাদের সাথে আমি কথা বলে ওনাকে জানালাম যে ঠিক আছে আমরা বসতে পারি। তো ওনারা বললেন যে ক্যান্টনমেন্টে বসার বিষয়ে। তো আমরা ক্যান্টনমেন্টে বসার ক্ষেত্রে রাজি ছিলাম না। আগের দিন পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্টনমেন্টে গিয়েছে, এটা আমাদের পছন্দ হয়নি। আমাদের মনে হয়েছে এটা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে হুমকির মুখে ফেলতে পারে। তো আমরা তখন প্রস্তাব করেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসতে চাই। তো সেটাও ওনারা রাজি হলেন না। ওনারা পরে প্রস্তাব করলেন বঙ্গভবনে বসা যায় কিনা। তো তখন আমরা শর্ত দিয়েছিলাম যে সংসদ ভেঙে দিতে হবে। যদি বসতে হয় আমি কেবল একটা জায়গায় আসতো, তাহলে অবশ্যই সংসদ, তখন পর্যন্ত কিন্তু সংসদ বহাল ছিল। তো এবং আমরা আলটিমেটামও জানাই 3 ঘন্টার মধ্যে ভেঙে দিতে হবে এবং যথারীতি রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। তো কথা অনুযায়ী পরবর্তীতে আমরা সন্ধ্যাবেলা সমন্বয়কদের মধ্য থেকে 12 জন ছিলেন, আমাদের শিক্ষকদের মধ্য থেকে ডক্টর আসিফ নজরুল ছিলেন, তারপরে আমাদের তানজিমউদ্দিন স্যার ছিলেন। এই 14 থেকে 15 জনের একটা টিম আমরা বঙ্গভবনে যাই এবং বঙ্গভবনে বৈঠকটা শুরু হয়। এটা সম্ভবত 5টা কি 6টা নাগাদ। বৈঠকে সবাই ছিল না। বৈঠকে আমি, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা 4 জন উপস্থিত ছিলাম আমাদের পক্ষ থেকে, এবং বাকিরা বাইরে ওয়েটিংয়ে ছিল। এবং ওনাদের পক্ষ থেকে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং তাদের সাথে QMG সহ আরও গুরুত্বপূর্ণ কয়েকজন সেনা কর্মকর্তা ছিলেন।
রাষ্ট্রপতি পুরো বৈঠকে ছিলেন না, তিনি শেষে এসেছিলেন একদম উপসংহারের সময়। তো বৈঠকে মূল কন্টেন্টই আমরা সরকারের ধরন কি হবে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম। আমরা আমাদের এই আগ্রহের কথা জানিয়েছি যে আমাদের শপথটা ইয়াতে হতে হবে, শহীদ মিনার হতে হবে, কিন্তু ওনাদের আগ্রহের বিষয়টা বরাবরই ছিল প্রধান উপদেষ্টা কে হবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কিন্তু আপনারা জানেন যে ওই বৈঠকের আগেই 6 তারিখ প্রথম প্রহরে রাত 3টা বাজে তখনই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করে দিয়েছি, এবং এটা একটা বৈপ্লবিক ভাবে ঘোষণা করা হয়েছে। এটা কোনো শপথ কিংবা কোনো আইনি বাধ্যবাধকতার মধ্য দিয়ে কিন্তু ঘোষণা করা হয় নাই বা সাংবিধানিক উপায়ে করা হয় নাই। তো আমাদের জায়গা থেকে ওইটা নন নেগোশিয়েবল একটা জায়গা ছিল, বাট ওনারা বারবারই এই বিষয়টাতেই ডিসকাস করতে চান এবং ওনারা কয়েকটা যুক্তি দেন। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তখন কনভিক্টেড আসামি, ওনার 4 মাসের কিংবা 6 মাসের একটা সাজা ছিল, এবং আরেকটা যুক্তি দেন যে দেশের 30 থেকে 35% ভোটার তো আওয়ামী লীগ সমর্থক। তো এত বড় একটা জনগোষ্ঠী যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, এমন একজন ব্যক্তিকে আমরা তো প্রধান উপদেষ্টা এমন কাউকে বানাতে চাই যাকে সবাই পছন্দ করে, কিন্তু তাকে তো একটা অংশ পছন্দ করে না। তো ওনার প্রথম বক্তব্যের ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়েছি যে এই যেই মামলায় উনি আসলে ওনাকে আসলে সাজা দেওয়া হয়েছে সেটা তো একটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা, এটা স্পষ্ট। শেখ হাসিনা বলেছে না খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা থেকে টুপ করে নিচে ফেলে দিবে, তো এটা খুবই স্পষ্টভাবে বোঝা যায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এটা বিবেচ্য না। এবং দ্বিতীয়ত ওনারা যে যুক্তিটা দেন যে আওয়ামী লীগের সমর্থক, তো তখন আমরা বলেছি যে এই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ কি চাইলো না চাইলো বা তাদের ফেলোরা কি চাইলো না চাইলো এটা এখন আর বিবেচ্য বিষয় না বা এটা এখন আর প্রাসঙ্গিক না। তো এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা আমাদের কোনো ডিসিশনকে প্রভাবিত হতে দিব না। তো এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের যুক্তিতর্ক হয়েছে। আমাদের দিক থেকে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি এবং আমরা খুবই রিজিড ছিলাম যে অলরেডি আমরা অ্যানাউন্স করে দিয়েছি। আপনাদের সাথে মূল আলোচনাটা কে করছিলেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধান করছিলেন, ওনাকে অ্যাসিস্ট করছিলেন আরো নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী কিছু প্রধান। যুক্তি শুনি, দীর্ঘ আলোচনায় তো অনেক কথাই হয়েছে। এই যে মূলত এই আওয়ামী লীগের সমর্থকদের বিষয়টা এবং হচ্ছে উনি একজন সাজাপ্রাপ্ত আসামি এই বিষয়টা, এবং আরো নানা ধরনের বিতর্কর বিষয়, জনমনে বিতর্ক আছে, সুদ, তারপর হচ্ছে আমেরিকা, এই বিষয়গুলো আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করা হয়। খুব স্পষ্টভাবে ওই দুইটা জিনিসকে আসলে ইয়ে করা হয় এবং এটা নিয়ে যুক্তি পাল্টা যুক্তি। প্রায় 4 ঘন্টার বৈঠকে আমার ধারণা 3.5 ঘন্টাই এটা নিয়ে আলোচনা, 80% টাইম এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং ওনারা বলেছেন যে আপনারা অন্য কাউকে দেখেন, ওনারা ফর ইনস্ট্যান্স ওনারা বলেছেন সালাউদ্দিন আহমেদ হতে পারে, ডক্টর আসিফ নজরুল হতে পারেন, এনিওয়ান এলস। আমাদের ওইটা নিয়ে কয়জনের নাম বলেছিলেন একটু মনে? এই দুজনের নামই আমার যদ্দূর মনে পড়ে নাম বলেছিলেন। সালাউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, ডক্টর আসিফ নজরুল, এই দুজনের নাম বলেছিলেন। সেনাপ্রধানের প্রস্তাব ছিল এরকম। হ্যাঁ, উনি বলেছিলেন এই দুজনের একজন হতে পারে অথবা অন্য কেউ হতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস না। মানে ওই জায়গাটায় ওনারা খুব রিজিড। তো আমরা একটা পর্যায়ে প্রায় আমাদের জায়গা থেকে জানিয়ে দিই যে এটা ছাড়া আমাদের কোনো অন্য সেকেন্ড কোনো অপশন নেই, যদি আপনারা রাজি না হন তাহলে কিছু করার নেই, আমরা আমাদের মতো করে, আমরা তো অলরেডি ওনাকে ঘোষণা করে দিয়েছি, আমরা আমাদের মতো করে এটা ক্লেম করে নিব। তো তারপরে শেষ পর্যন্ত অনেকটা মানে মাঝখানে বিরতি ছিল কিছুক্ষণের, এবং ওনারা সম্ভবত বিরতির সময় ওনারা রাষ্ট্রপতির সাথেও কনসাল্ট করেছেন অথবা অন্য কোথাও কথা বলে থাকতে পারেন। তো একদম শেষে এসে যখন দেখলেন যে আমরা একেবারেই নাছোড়বান্দা এবং এটা ছাড়া আলোচনা কোনো দিকে এগোচ্ছে না, তখন উনি একটা কথা বললেন যে বুকে পাথর চাপা দিয়ে এটা আমি মেনে নিচ্ছি। তো এবং সেটার পরেই অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হয় যে অন্যান্য উপদেষ্টা কারা থাকতে পারে। তো আমরা বলি যে আমরা রাজনৈতিক দলগুলো সহ বাকিদের সাথে কথা বলে আপনাদেরকে মানে জানাবো যে উপদেষ্টা পরিষদের একটা সম্ভাব্য তালিকা আপনাদেরকে আমরা প্রোভাইড করব, আপনাদেরকে দেখাবো। এবং ওনারা বললেন যে ওনাদেরও কিছু সাজেশন আছে। তো আমি বললাম সেগুলো আমাদেরকে দেন, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সেগুলো ভেরিফাই করে নিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও কথা বলবো। তো সেখানে মিটিং শেষ হয় এবং রাষ্ট্রপতি আসেন। রাষ্ট্রপতি আসার পরে তিনি প্রথমে অ্যাড্রেস করেন সবাইকে। রাষ্ট্রপতি যখন আসেন তখন আমাদের অন্যান্য যারা টিম আমাদের সাথে গিয়েছিলেন ওনারাও ভিতরে আসেন, তখন ফর্মাল অংশটা শুরু হয় আর কি। এবং রাষ্ট্রপতি অ্যাড্রেস করেন সবাইকে এবং তিনি বলেন যে শেখ হাসিনা, তানজিমুদ্দিন স্যার একটা সাক্ষাৎকারে বলেছেন যে একজন ব্যক্তির অ্যারোগেন্সের কারণে দেশটা এই পরিস্থিতিটা তৈরি হলো, শেখ হাসিনা আর যে পরিণতি হয়েছে এটা সে ডিজার্ভ করে, এই ধরনের একটা বক্তব্য রাষ্ট্রপতি দিলেন এবং তিনি আমাদেরকে অভিনন্দন জানালেন
দেশকে মুক্ত করার জন্য, এবং পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে তিনি এই মিটিংয়ের পরে প্রেসের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হবেন এটা তিনি ঘোষণা করবেন, এবং যথারীতি তিনি ঘোষণা করলেন। আমরা সেখান থেকে প্রেসের কাছে কি ঘোষণা করলেন? রাষ্ট্রপতি নিজেই ঘোষণা করেছেন। নিজেই ঘোষণা করলেন, জি। এখন মানে তার ইন্টারভিউর ওই যে ডক্টর আসিফ নজরুল, তার ব্যাপারে তো বাজারে কথা আছে যে তিনি নিজেও হতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, এটা কিন্তু অনেকে বলছেন। তো আপনার কি মনে হয় আসিফ নজরুলের ভেতরে কি কখনো এই প্রবণতা দেখেছেন আপনাদেরকে আকার ইঙ্গিতে? আমার জানা মতে 6 আগস্ট সন্ধ্যায় তো আমাদের মিটিংটা হয়। আমার জানা মতে এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ওই যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ডক্টর আসিফ নজরুল ছিলেন, এবং এর পরের দিনও আমাদের মিটিং এর আগেও সম্ভবত ওনার সাথে একটা, আমি শিওর না, উনি নিজেই বলেছেন যে আলোচনা হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তো তাহলে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কখনো মনে হয় নাই ওই সময়টাতে তো আমরাই মূল স্টিয়ারিং এর একটা জায়গায় ছিলাম। তো ওনার যদি আগ্রহ থাকতো উনি তো আমাদেরকে বলতেন বা আকারে ইঙ্গিতে বোঝানোর হয়তো চেষ্টা করতেন, বাট আমার কখনোই মনে হয় নাই উনি এরকম কিছু আকারে ইঙ্গিতে বা সরাসরি আমাকে বা আমাদেরকে বলেন নাই। বাট এখানে যখন এই আলাপগুলো চলছিল প্রথম দিকে, আমি যখন ওনাকে জানালাম 5 আগস্ট রাত 11টার দিকে, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এসে আলোচনা করছিলাম, সারা দেশে ভায়োলেন্স বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছিলাম, ভিডিও বার্তা দিচ্ছিলাম, তখন তিনি আসলেন, এবং তার থেকে আমরা শুনলাম যে ক্যান্টনমেন্টের মিটিংয়ে কি আলোচনা হয়েছে। তো তিনি বললেন, তো তাকে যখন আমি তখন বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয়েছেন, তখন তিনি অনেকটা অবাক হলেন যে মানে তিনি আশা করেন নাই যে রাজি হবেন। এবং একই এক্সপিরিয়েন্স আমার ডক্টর আলী রিয়াজ স্যার, ওনাকেও আমি যখন প্রথমে বলেছিলাম যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, তখন তিনিও বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হবেন না, এবং ওনারা মোটামুটি শক হয়েছেন যখন শুনেছেন যে রাজি হয়েছেন। তখন উনি বলেছেন যে তোমরা রাজি করাতে মানে পেরেছো। মানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয়েছে, হয়তো ওনাদের ধারণা ছিল হবেন না, তো তাতে রাজি আপনারা করতে পেরেছেন, এটা তো আমরা জানি প্রক্রিয়াটা, আপনারা কথা বলেছেন, তো তাতে আনন্দিত না হয়ে শকড হলেন কেন? এই ডক্টর আসিফ নজরুল এবং আলী রিয়াজ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে তার যারা কলিগ বা তার সাথে কাজ করার অভিজ্ঞতা যাদের আছে, ডক্টর আসিফ নজরুলেরও আছে, আলী রিয়াজ স্যারের আছে, বদির আলম মজুমদার স্যারের আছে, তো ওনাদের সাথে যখন আমার যতবারই কথা হয়েছে, ওনারা কেউই আসলে এটা নিয়ে সার্টেন ছিলেন না যে তিনি রাজি হবেন। ওনারা কনফিডেন্সের সাথে বলছিলেন যে তিনি রাজি হবেন না। এবং এর আগেও আরো যাদের সাথে কথা হয়েছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে চেনেন, তো তাদের একটা এক্সপিরিয়েন্সের জায়গা হচ্ছে সম্ভবত 2007 সালের সময়কার ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হন নাই। তো তারা কোনোভাবেই, তো তারা যখন জানতে পেরেছেন, আর ডক্টর মোহাম্মদ আলী রিয়াজও কিছুটা শক দিয়ে হয়েছেন যে তিনি রাজি হয়েছেন, এবং আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে রাজি করলা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের অনেকটা ইমোশনালিও বলতে হয়েছে যে দেশে এত মানুষ জীবন দিচ্ছে, আপনারও তো দায়িত্ব আছে। এবং তিনি তখন পরবর্তীতে আরো বিচার ইমপ্রেশন কি ছিল আপনার আসিফ নজরুল এবং আলী রিয়াজের? দুজনই মোটামুটি একটু মানে শক হয়েছেন, ওনারা আশা করেন নাই যে সম্ভবত রাজি হবেন। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পরিচিত যারা আছেন, ইভেন ওনার টিমের সাথেও যাদের মাধ্যমে আমার যোগাযোগটা হচ্ছিল, ওনার টিমে একজন আছেন মঈন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো রাজি করিয়ে ফেলেছেন, যদি রাজি না হতেন তাহলে আপনাদের অপশনে কি আলী রিয়াজ অথবা ডক্টর আসিফ নজরুল থাকতেন? অবশ্যই আমাদেরকে সেকেন্ড অপশন তো মানে ভাবতে হতো। সেই সেকেন্ড অপশন কি ছিল আপনাদের কাছে? আমাদের কাছে ছিল না অ্যাকচুয়ালি, কখনো আমাদের কাছে অ্যাকচুয়ালি এটা ছিল না বলেই খুব ডেসপারেটলি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ দেখেন ওই সময় দেশের যেই ইকোনমিক ক্রাইসিস, তারপরে দেশের যেই ডিপ্লোম্যাটিক ক্রাইসিস, কারণ ভারত তো এই পরিবর্তনটাকে সহজভাবে নিচ্ছিল না, দেশের ইন্টারনাল যেই অনৈক্যের সম্ভাবনা, সবকিছুতে আমাদের মনে হয়েছে ব্যক্তিত্বের জায়গা থেকে এবং কমিউনিকেশনের জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে, অবশ্যই বিএনপি জামাত সবার কাছে তিনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে এই ক্রাইসিসগুলো আমরা মোকাবেলা করার বিষয়ে আমরা কনফিডেন্ট ছিলাম না। প্রফেসর ইউনূসের সাথে প্রথম কার কথা হয় আপনাদের মধ্যে? আমারই যোগাযোগ হয়। কিভাবে একটু সংক্ষেপে বলেন। আমি যখন ডিবি থেকে ছাড়া পাই 1 আগস্ট, ছাড়া পাওয়ার পরেই আমরা তো মোটামুটি সার্টেন যে 1 দফার ঘোষণা দিব, শেখ হাসিনার পতন করতেই হবে, এটা এখান থেকে আর গো ব্যাক নাই, ওয়ে ব্যাক নাই। তো তখনই পরবর্তীতে কি হবে এটাও আমাদেরকে ভাবতে হচ্ছিল একই সাথে। তো তখন জাস্ট এই অফার করার জন্য না, শুধু আন্দোলনের প্রতি তার সমর্থন আছে কিনা এই বিষয়টাও, বা সমর্থন বা সহযোগিতার জন্য আমরা বিভিন্ন সিভিল সোসাইটির পার্সোনালদের সাথে যোগাযোগ করা শুরু করি। তো তখন বদির আলম মজুমদার স্যার, আলী রিয়াজ স্যার সহ আর অনেকের সাথে আমি যোগাযোগ করি, এবং এই ওনাদের সাথে কানেকশন করে দেওয়ার ক্ষেত্রেও অনেকে আসলে ভূমিকা পালন করেন, ওনাদের নাম্বার কালেক্ট করে দেওয়া এই বিষয়গুলো। তো তখন ওনাদের সাথেই আমি কথা বলি, কথা প্রসঙ্গে
যে যদি পতনটা ঘটে তারপরে কি, কে দেশের দায়িত্বটা নিবে। তো তখন ওনাদেরকে আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিবেন কিনা, যেহেতু আপনারা চেনেন, ওনাদের সাথে তো একটা কাজের অভিজ্ঞতা আছে, ওয়ার্কিং রিলেশনশিপ আছে। তো ওনারা বলেন যে না, দায়িত্ব নিবে না, ওনারা একেবারে খুব ক্লিয়ারলি বলেন। তো তারপর আমি বলি যে ঠিক আছে, তাহলে কাকে কাকে বলছিলেন আপনি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে? বদিউল আলম মজুমদার স্যার, আলী রিয়াজ স্যারকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেবেন কিনা। তো ওনারাও আমাকে জিজ্ঞেস করছিলেন যে কিভাবে ওনারা আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করতে পারেন স্ট্র্যাটেজিক্যালি। তো পরে আমি বললাম ঠিক আছে, দায়িত্ব না নিলেও আমি একটু যোগাযোগ করি। আমাকে কন্ট্যাক্ট নাম্বার ওনারা আমাকে দিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন সহযোগী মঈন ভাই, ওনার কন্ট্যাক্ট নাম্বার দিলেন, ওনার সাথে যোগাযোগ করলাম। আমি শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অসুস্থ কিছুটা। তো আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, এটা জানতে পেরে তিনি একটা টেক্সটে আমাদেরকে একটা বার্তা দিলেন, এবং তিনি সেখানে গণঅভ্যুত্থানের প্রতি, আন্দোলনের প্রতি ওনার সমর্থন এবং সহযোগিতার কথা এবং আমাদেরকে সাহস দেওয়ার মতো একটা বার্তা দিলেন। ওনার সাথে 3 তারিখ আমার খুবই স্লাইটলি কথা হয়েছিল কিছুটা, এবং তখনও মানে ওনাকে প্রধান উপদেষ্টা আমরা করতে চাই বা অভ্যুত্থান সফল হলে উনি দায়িত্ব নিতে হবে, খুব ক্লিয়ারলি ওনাকে না বললেও আকার ইঙ্গিতে আমি বলেছি, কারণ তখন তো আমরা জানি না যে পতন হবে কি হবে না। এবং তিনি তখন খুব ক্লিয়ারলি আসলে রাজি হন নাই আর কি। তিনি বললেন যে তোমরা অন্য কাউকে দেখো, প্রয়োজনে আমিও সাজেস্ট করতে পারি, বাট আমি এই ধরনের, আমাকে এর আগেও বলা হয়েছিল আমি এই ধরনের দায়িত্ব নিতে আসলে আগ্রহী না। তারপর বললাম যে আপনি বিবেচনা করেন, বাট আমাদের দিক থেকে আমরা আসলে দেখতেছি না সেভাবে আর কাউকে। এরপরে ওনার টিমের সাথে কন্টিনিউয়াস আমার আলাপ হচ্ছিল, বাট ওনার সাথে আবার কথা হয় 5ই আগস্ট, যখন শেখ হাসিনা আসলে পালিয়ে যায়। 5 আগস্ট সন্ধ্যায় ওনার সাথে আমরা চ্যানেল 24 অফিসে ছিলাম, সেখানে নাহিদ ইসলাম এবং আমি একসাথে ওনার সাথে কথা বলি। উনি তখনও আসলে খুব একটা রাজি হচ্ছেন না আর কি, এরকম অবস্থা। বাট তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি ওনাকে তখনই আমরা বলি যে আপনারও তো একটা দায়িত্ব আছে এই সময় ইয়া করার। তারপর উনি বললেন যে আলোচনা সাপেক্ষে আমি তাহলে আসতে পারি। তো উনি বললেন তোমাদের সাথে বিস্তারিত আলাপ করতে হবে, এটা ওইভাবে বাইরে প্রচার করতে উনি নিষেধ করলেন সন্ধ্যায়। তো তখনও আমরা 100% সার্টেন না আর কি। তারপরে আবার ওনার সাথে এই মাঝখানে আমরা তারেক রহমানের সাথে বৈঠক করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর আগে বলা হয়েছিল জাতীয় সরকার হবে, কিন্তু তারেক রহমানের সাথে বৈঠকে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বললেন যে ওনারা জাতীয় সরকার আসতে আগ্রহী না। তো এটা পরিবর্তিত পরিস্থিতি, এটা আমি আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেক্সট করে জানালাম। ওনার সাথে আবার রাতে আমাদের অনুভব হচ্ছিল যে ওনার নামটা ঘোষণা করে দেওয়াটা প্রয়োজন, কারণ হচ্ছে দেশে যে বিশৃঙ্খলা এবং যে স্যাবোটেজ বিভিন্ন জায়গা থেকে চলছে এবং আইন শৃঙ্খলা, কেউ কনফিডেন্স পাচ্ছে না। কনফিডেন্সের জন্য হলেও ভবিষ্যতে কি হবে এটা বলা প্রয়োজন। তখন ওনাকে বললাম যে স্যার আমাদের কিন্তু অ্যানাউন্স করতে হবে। তো তখন উনি ওই যে বিস্তারিত যে আলাপ আলোচনা উনি করতে চেয়েছিলেন, সেই আলাপ আলোচনা হয় আমাদের মধ্যে প্রায় 1 ঘন্টার মতো। কনফারেন্সে নাহিদ ইসলাম, আমি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা কথা বলি। তো তিনি কয়েকটা বিষয়ে নিশ্চয়তা বা কয়েকটা বিষয় তিনি জানতে চান, যে এই সরকারটা কি আবারও 1/11 মতো আর্মি ব্যাক গভর্নমেন্ট হবে কিনা, উনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা, এবং আমাদের কতটুকু সহযোগিতা এই সরকারের প্রতি থাকবে। তো সবকিছু উনি একটু বোঝার চেষ্টা করছিলেন। বিশেষ করে এই সরকারটার অথরিটি কার কাছে থাকবে এটা নিয়ে ওনার কনসার্ন ছিল, যতটুকু আমি বুঝতে পেরেছি, যে আবার আর্মি ব্যাকড গভর্নমেন্ট হওয়ার ওইখানে ওনার একটা শঙ্কা ছিল। এবং নির্বাচনের বিষয়েও উনিও আমাদের সাথে একমত হন যে গণতান্ত্রিক ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি, আমরা কোনো সামরিক শাসন বা এই ধরনের কোনো সেট আমরা সাপোর্ট করি না। এরপরে উনি আসলে রাজি হন এবং উনি বলেন যে তাহলে তোমরা অ্যানাউন্স করতে পারো। আপনার কয়টার দিকে ঘোষণা দিলেন? আমরা একটা ভিডিও রেকর্ড করে 3টা 3:30টার দিকে ওনার নাম অ্যানাউন্স করেছি। উনি কি কোনো টাইম ফ্রেমের কথা বলছিলেন যে অন্তর্বর্তী সরকার কত সময়? না, মেয়াদ নিয়ে আমাদের আনফরচুনেটলি তখন আলাপ আলোচনা হয় নাই। আরেকটা ব্যাকে যাই, সেনাপ্রধান আপনাদেরকেও কাউকে দায়িত্ব নিতে বলেছিলেন যে প্রয়োজন হলে আপনারা সরকারের নেতৃত্ব দেন, এরকম কোনো আলোচনা হয়েছিল আপনাদের সাথে? আমার ঠিক দীর্ঘ আলোচনা হয়েছে, এর মধ্যে হয়তো অনেক ধরনের কথাই হয়েছে, বাট আমার ঠিক স্পেসিফিকলি মনে পড়ে না যে আমাদের কাউকে দায়িত্ব নিতে। হয়তো আকার ইঙ্গিতে যখন উনি বলছিলেন যে সালাউদ্দিন আহমেদ হতে পারেন, ডক্টর আসিফ নজরুল হতে পারেন, বা অন্য যে কেউ হতে পারে, আপনাদেরও কেউ হতে পারেন, এইভাবে হয়তো বলেছেন, বাট অতটা মিন করে বলেছেন বলে আমার মনে হয়নি। বাট ওনার উদ্দেশ্যটা অন্য কে দায়িত্ব নেবে এটা ছিল না, ওনার উদ্দেশ্য ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস যেন না আসেন আর কি। শহীদ মিনারের শপথের ব্যাপারটা কিভাবে এড়িয়ে গেল? আসলে আপনি যখন একটা টেবিলে বসেন তখন তো অনেক কিছুই এদিক সেদিক হয়, বাট শহীদ মিনারের বিষয়টাই আমরা অনেকবার বলেছি। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে যখন নেগোসিয়েশনটা হয় এবং সেটাতে রাজি করাতেই যখন আসলে
পুরো এনার্জিটা চলে যায়, এর মধ্যে শহীদ মিনারের বিষয়টা আসলে ইয়া হয়ে যায়। এবং 106 এর এক ধরনের, কিন্তু 106টা ওই দিনের আলোচনায় আমার যতদূর মনে পড়ে ফুললি ফাইনালাইজড হয় নাই। এটা এরপরে আস্তে আস্তে এই ঘটনাক্রমের মধ্য দিয়ে আসলে আসে আর কি। জি, আমরা শুনবো আপনার। ইউনূস ছাড়া অন্য অপশন দেখেন, এখানে সালাউদ্দিন আহমেদ হতে পারে, আসিফ নজরুল হতে পারেন, আপনাদের মধ্যে থেকে কেউ হতে পারে। তখন কথার কথা হিসেবে সম্ভবত বলেছিলেন হয়ে যেতেন আপনারা। আমাদের কখনো এই প্রধান উপদেষ্টা হলে সমস্যা কি? আমাদের এই ইন্টেনশন ছিল না যে আমরা গিয়ে হব বা আমরা যে ক্ষমতা দখল করব। আমাদের সিম্পলি সরকারে থাকার ক্ষেত্রে আমাদের ইন্টেনশন ছিল অ্যাজ এ ওয়াচডগ, এই গণঅভ্যুত্থানের পরে গঠিত সরকার যেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করে, সেই জন্য আমাদের ক্ষমতার ইয়েটা ছিল না। সেক্ষেত্রে আসিফ নজরুল কিন্তু তার সাক্ষাৎকারে এটাও বলেছেন যে নাহিদ হঠাৎ বলল, স্যার আমরা কেউ থাকবো না সরকারে। আমি বললাম অবশ্যই থাকতে চাইলে থাকবে না কেন, 10 জনের সরকার হলো অন্তত একজন। আসিফ আপনার কথা বলছে, আসিফ হেসে বলল মাত্র 10%। আমি বললাম তাহলে 2 জন থাকো। তাহলে 2 জন থাকো। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে আপনাদের তো প্রথমে 2 জন, তারপরে পরে মাহফুজ সাহেবকে নিয়ে আসলো, তো ওই সেই কি প্রক্রিয়া আপনাদের ইনক্লুড করা হয়েছিল এই 3 জনকে? মানে প্রথম 2 জনকে কি আপনারা কিভাবে বাছাই করেছেন এই 2 জনকে? না, খুব মজার বিষয় যে আসিফ স্যার একেবারে লাইন বাই লাইন আমি কি হিউমার করেছি ওইটা উনি মনে রেখেছেন। আমার তো ইভেন্টগুলো মনে আছে, বাট শব্দগুলো হয়তো বা সেন্টেন্সগুলো মনে নেই ঠিকঠাকভাবে। আমাদের তখন নীতিগতভাবে আমরা থাকবো কি থাকবো না এই প্রশ্নে আমাদের মধ্যে আলাপটা হয়েছে যে আমরা 90-এর গণঅভ্যুত্থান দেখেছি। 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 দলীয় রূপরেখা হইলো, সেটা বাস্তবায়ন হইলো না। আমাদের একটা শঙ্কার জায়গা ছিল যে একটা সরকার গঠিত হবে, যদিও তাদেরকে আমরা সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চিনি, যারা আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস চিনি আমরা, বাট তাদের সাথে কিন্তু আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ নেই 1 by 1। ফলে তাদের একটা ওয়াচডগ হিসেবে থাকা বা তাদের সাথে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় যেন এই সরকার কাজ করে সেই আইডিয়া থেকে আমাদের সেখানে থাকা, মন্ত্রী মিনিস্টার হওয়া এটা আমাদের মানে কখনোই ইয়ে ছিল না। আপনারা কি বেশি তো থাকতে পারতেন? যখন আলাপটা হয় যে কয়জন থাকবে বা কে থাকবে, তখন মোটামুটি সব দিক থেকেই যে ঠিক আছে 1 জন 2 জন 3 জন ওয়াচডগ হিসেবে থাকলে প্রতিনিধিত্ব হিসেবে থাকা যেতে পারে আর কি। তো মোটামুটি 2 জনের বিষয়েই সবাই, অন্যান্য স্টেক হোল্ডাররাও কোনো দ্বিমত প্রকাশ করেনি। তো আমরা এই আপনাদের 2টা নাম কিভাবে সিলেক্ট? হ্যাঁ, ওইটাই বলছি। পরে আমরা 7 তারিখ সকালে একটা বৈঠক ডাকলাম টিএসসিতে সমন্বয়কদের। 158 সমন্বয়কের মধ্যে 60-70 জনের মতো এসেছিলেন, কারণ অনেকেই বিভিন্ন জায়গায় ছিলেন, আসতে পারেন নাই, বা তখন তো সিচুয়েশন খুবই খারাপ, মানুষ মারা গেছে জাস্ট 2-1 দিন আগে। তো তখন সবার মধ্যে আলোচনা হয় যে আমাদের 2 জন থাকতে পারবে, কোন 2 জন থাকবে। মোটামুটি তখন সবাই সমর্থন দেয় নাহিদ ইসলামকে এবং আমাকে। স্বাভাবিকভাবেই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো, গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো এক দফা ঘোষণা করেছেন নাহিদ ইসলাম। সেই বিবেচনার জায়গা থেকেই আমাদের 2 জনকে ট্রাস্ট করা হয় ইয়া করার জন্য, এবং আমরা 2 জন যাই। পরবর্তীতে মাহফুজ ভাইয়ের ক্ষেত্রে নাহিদ ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলেন যে আমাদের ইন্টেলেকচুয়াল গণঅভ্যুত্থানের ইন্টেলেকচুয়াল জিনিসগুলো, লেখালেখিগুলোর ক্ষেত্রে মাহফুজ ভাই সমন্বয় করতেন এবং তিনি একটা ইন্টেলেকচুয়াল রোল প্লে করতেন, অ্যান্ড ওনার একটা রাজনৈতিক বোঝাপড়াও আছে। সেক্ষেত্রে প্রথমে প্রস্তাব করা হয় যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক সহকারী বা এরকম একটা রোলে যদি থাকেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পলিটিক্যাল ইনসাইটগুলো দেওয়ার ক্ষেত্রে যদি সহযোগিতা করতে পারেন। তো পরবর্তীতে তাকে 1.5 কি 2 মাস পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী রাজনৈতিক সচিব পদমর্যাদায় নিয়োগ করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে উনি ওনার রোলটা প্লে করছিলেন ভালোভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও হয়তো দেখেছেন যে তিনি ভালো করছেন, সেই জায়গা থেকে পরবর্তীতে ওনাকে উপদেষ্টা শপথ পড়ানো হয়। কিন্তু ওনাকে মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয় যখন নাহিদ ইসলাম পদত্যাগ করে পার্টির হাল ধরেন, সেই সময়টাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তো এখন তো আপনাদের সঙ্গে তার যোজন দূর, উনি নাই কেন এনসিপিতে? না সম্ভব হবে তা না, নাই কেন ওনার? আমরা এটা প্রথমত আমরা এটা বিশ্বাস করি, আনছি না ওনার যে পোস্টগুলো গণঅভ্যুত্থান থেকে একাধিক রাজনৈতিক দল হইতে পারে, এটাই গণতান্ত্রিক চর্চা। এবং আগামী 20 বছর পরে বাংলাদেশে এমনই হইতে পারে যে গণঅভ্যুত্থানের একটা দল ক্ষমতায়, গণঅভ্যুত্থানের আরেকটা দল বিরোধী দলে, এটাও হতে পারে। তো এটাকে আমরা রেসপেক্ট করি। ওনার জায়গা থেকে এনসিপির সাথে ওনার জোট সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিরোধ, এটা তো স্পষ্টভাবে উনি নিজেও ওনার অবস্থান বলেছেন, এবং অন্যান্য কর্মপন্থা
নিয়েও হয়তো ওনার দ্বিমত আছে, এবং উনি মোটামুটি ওনার রাজনীতিটাকে উনি স্ট্রেট করেন সেন্ট্রাল লেফট এক ধরনের রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে, এবং সেভাবে তিনি আলাদাভাবে ছোট করে হলেও নিজের মতো করে করতে চেয়েছেন, সেজন্য তিনি আলাদা আছেন। আচ্ছা, আপনারা কয়েকদিন পর কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিলেন, এবং ফজলে এলাহি আকবর মেজর জেনারেল তিনি খালেদা জিয়া অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। 2006 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন, এবং আপনারা ঠিক চিনেছেন কিনা জানি না, পরে বঙ্গভবনে কিন্তু তিনি ছিলেন বিভিন্ন সময়, এবং ওনাকে ওয়াকার সাহেব মানে সেনাপ্রধান প্রথম ফোন করেছিলেন 4 তারিখ রাতে। উনি বিভিন্ন জায়গায়, পরে 5 তারিখ সকালে উনি আগে গিয়েছিলেন, ওনার কাছ থেকে পরামর্শ নিয়েছে। উনি ফ্যাক্ট চেকে এসেছিলেন, উনি বলছিলেন যে আপনারা রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে আবার বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলেন, যেটা প্রথমে হয়নি, পরে দেখি একটু তার কথা শুনি। বঙ্গভবন কিন্তু ঘেরাও করা হয়েছিল বাই দি স্টুডেন্ট লিডার্স, এবং ঘেরাও করার উদ্দেশ্যই ছিল যে তদানীন্তন তখন যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন তাকে he has to go, president must go, constitution must be abrogated। আমাদের রাষ্ট্রপতিকে সরিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করার চিন্তাতে রাষ্ট্রপতি ওনাকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে আর প্রথম পদক্ষেপ, এবং এর পরিবর্তে বিপ্লবী সরকার যদি হয়, ম্যাডাম কিন্তু সঙ্গে সঙ্গে বলা মাত্রই কিন্তু উনি বলছে কেন রাষ্ট্রপতিকে সরাতে হবে, ওনাকে কেন এই মুহূর্তে মানে ওনার এই কথা আপনি কিভাবে দেখবেন? প্রথমত আমরা প্রথমে কিন্তু আমরা রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়াটাতে খুশি ছিলাম না, কিন্তু পরিস্থিতি, ওই সময়কার দেশের ক্রাইসিস এবং অন্যান্য স্টেক হোল্ডার সবকিছু মিলিয়ে আমাদেরকে আসলে এক ধরনের দেশের স্বার্থে তখন এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যখন ডক্টর আসিফ নজরুল স্যারের সাথেও আমার প্রথম গণঅভ্যুত্থানের পরে বৈঠক হয়, 6 তারিখ সকালে ওনার বাসায় গিয়েছিলাম, ওনার ওই ঢাকা ইউনিভার্সিটির যে কোয়ার্টারে থাকতেন, তো সেখানে আমি তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আর হচ্ছে আদিবাড়ি ভাই আমাদের রাজনৈতিক পরিষদ সদস্য আমরা গিয়েছিলাম। ওনাকে কিন্তু তখন আমরা বলছিলাম যে আপনার কথা দিতে হবে যে আমরা শপথ নিলাম এই প্রসেসে এখন দেশের স্বার্থে, ইউনিটির স্বার্থে, দেশের যে সার্বিক পরিস্থিতির স্বার্থে আপনি আমাদেরকে কথা দেন, রাষ্ট্রপতিকে পরে অপসারণ করা হবে। শপথ অনুষ্ঠানের যেই আনুষ্ঠানিকতা এটা শেষ করে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, কারণ সেই ফ্যাসিবাদের একটা শেষ জঞ্জাল এখানে, তাকে আমরা এখানে চাই না। তো তিনিও কথা দিয়েছিলেন যে অপসারণের অনেক ধরনের পদ্ধতি, ডক্টর আসিফ নজরুল, অপসারণের অনেক ধরনের পদ্ধতি আছে, অপসারণ এটা করা যাবে। আমরা সরকার গঠনের পরে তো সবকিছু প্রধান উপদেষ্টা এবং আমাদের ইয়াতে থাকবে, আমরা তখন অপসারণ করব। কিন্তু তিনি সে কথা রাখেন নাই। পরবর্তীতেও যখন রাষ্ট্রপতির বিষয় নিয়ে আন্দোলন হয়েছে, তিনি বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে উস্কে দিয়েছেন, তখন কিন্তু আমরা সরকারের ভেতরে বারবার এই বিষয়টা পুশ করেছি যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। এবং আমার জায়গা থেকে আমি এটাও প্রস্তাব করেছি যে আমরা রাষ্ট্রপতিকে অপসারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন, এবং রাষ্ট্রপতি শাসিত একটা উপদেষ্টা সরকার হতে পারে, যেই সরকার সংবিধান পুনর্লিখন সহ অথবা গণপরিষদ নির্বাচন অথবা গণপরিষদের মতোই কোনো একটা মানে সেট আপ করে এই সরকার সংবিধান পুনর্লেখন সহ সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করে দিয়ে যাবে। এই প্রস্তাবটা আমি করেছিলাম, বাট এই প্রস্তাবটা তখন ইয়া করা হয় নাই। তবে উনি যেটা বলেছেন যে ছাত্ররা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল, এটা সত্য, এটাতে এখানে মিথ্যার কিছু নাই। আমার মনে হয় এই ক্ষেত্রে বিএনপি রাষ্ট্রপতির সাথে এক ধরনের সমঝোতা করেছে, তারাই ফ্যাসিবাদের এই অংশ বিশেষের সাথে একটা সমঝোতা এই পর্যন্ত টেনে এনেছে। সর্বশেষ তারা কিছুদিন আগে রাষ্ট্রপতিকে পদত্যাগ করেছে। তো রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতেন তাহলে আপনাদের মডেলটা কিরকম হতো? আপনি বলছেন রাষ্ট্রপতি সরকার, এটা কি বিপ্লবী সরকারের দিকেই যেত তখন? আমি প্রস্তাব করেছিলাম এটাই, কিন্তু আমার মডেলটা আমি যতটুকু বুঝেছিলাম তখন যে একটা হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে সার্বিক সিচুয়েশনের কারণে আমাদেরকে 8ই আগস্ট রাষ্ট্রপতির অধীনে ইয়া করতে হলো, শপথ নিতে হলো, যদিও আগেই আমরা শর্ত দিয়েছি যে তাকে অপসারণ করা হবে। তো আমার আইডিয়াটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন, আমরা একটা নতুন সংবিধানের জন্য একটা, এটা হতে পারে গণপরিষদ অথবা হতে পারে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা গণপরিষদ, এবং রাষ্ট্রপতির অধীনে উপদেষ্টারা, রাষ্ট্রপতির একটা মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ থাকবে, তারা হচ্ছে
দেশটাকে পরিচালনা করবে যতদিন পর্যন্ত সংস্কার এবং বিচারের একটা পর্যায় পর্যন্ত না যায়। এবং এটা কিন্তু ওই প্রসেসেই বাস্তবায়ন করলে কিন্তু আজকে আমাদের এই ঝামেলার মতো পড়তে তাহলে হতো না। প্রফেসর ইউনূস কি রাজি হতেন? তার সাথে কোনো ধরনের কথা হয়েছে? তিনি এই প্রস্তাবে রাজি হন নাই। তিনি এখানে তিনি সম্ভবত রাজি হন নাই দুইটা কারণে। একটা হচ্ছে সেনাপ্রধান কোনোভাবেই এটা চাচ্ছিল না, এবং এইরকম কিছু হলে সম্ভবত কোনো ধরনের অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারতো। আরেকটা হচ্ছে বিএনপিও কোনোভাবে রাজি ছিল না, এবং বিএনপি রাষ্ট্রপতিকে পরবর্তীতে তো রাষ্ট্রপতি তার একটা সাক্ষাৎকারে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ ফোন দিয়ে বলেছেন যে তারা তার সাথে আছেন। তো এই দুইটা অংশের কারণে তিনি সম্ভবত রাজি হন নাই। ডক্টর আসিফ নজরুল কি আপনাদের কথা রাখেননি বা রাখার চেষ্টা করেছেন, বা কোনো তো আপনাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়নের জন্য, অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আদৌ কোনো চেষ্টা করেছিলেন? ওনাকে আমরা বলেছি যে আপনি যেহেতু কথা দিয়েছেন আপনি এখন প্রসেসগুলো খোঁজেন কিভাবে। বিএনপির পক্ষ থেকে একটাই কথা বলা হচ্ছিল যে কোনো সাংবিধানিক উপায় নাই রাষ্ট্রপতিকে স্যাক করার, এটা নির্বাচিত সরকারই পারবে। তখন আমরা ওনাকে বলেছি যে আপনি জরুরি ব্যবস্থা বা যে কোনো একটা লিগ্যাল প্রসেসে তাকে সরানোর একটা ব্যবস্থা খুঁজে বের করেন। তো তিনি তখন নানা ধরনের প্রসেস বা পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় কোথায় এই ধরনের এক্সাম্পল আছে সেগুলো বলার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে দুইটা কোয়ার্টারের কথা আমি একটু আগে বললাম, বিএনপি এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট, তাদের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তখন এই অপসারণের জিনিসটা, বা তিনি হয়তো ভেবেছেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি এবং মিলিটারি এই দুইটা অংশের সাথে বিরোধে গিয়ে এটা করলে দেশের যেই শান্তি শৃঙ্খলার পরিস্থিতি এটা বিঘ্ন করতে পারে কিনা, বা অন্য কোনো পরিস্থিতি। তিনি আসলে শান্তিকামী মানুষ, তো তিনি কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত আসলে নিতে চাইতেন না। আমি আন্দোলনের যেই সময়টাতে সেফ হাউসে থাকা প্রয়োজন ওই সময়টাতে প্রথমে গুম অবস্থায় ছিলাম 4 দিন, তারপর 6 দিন ছিলাম ডিবিতে, আর 2 দিন ছিলাম এই যে হসপিটালে গণস্বাস্থ্য, 12 দিনে আমি। উনি কিন্তু বলছেন যে ঘুম যেটা বলা হচ্ছে ওইটাই সেফ হাউস। এবং অন্যান্য সময়টাতে আমি বলি অন্য বাকি সময়টাতে আমি আমার পরিচয়ের মধ্যে আমার গ্রামের কেউ আছে এরকম, আমার স্কুলের ফ্রেন্ড, এদের বাসায় থেকে অপরিচিত জায়গায় যেখানে থাকলে কেউ সন্দেহ করবে না থেকে আন্দোলনটা পরিচালনা করেছে। এবং উনি যাদের কথা বলছেন উনি রিফাত, মাসুদ আর হচ্ছে মাহিন, তারপর হচ্ছে কাদের, ওদের কথা বলছেন। ওরা তো আমাদের অনুপস্থিতিতে আন্দোলনটা পরিচালনা করছিল। আজকে রিফাত একটা স্ট্যাটাস দিয়েছে, ওরাও কোনো ধরনের কোনো দূতাবাসের সেফ হাউস বা দূতাবাস এগুলোতে ছিল না। তবে এটা সত্য যে ওনাদের দিক থেকে অ্যাপ্রোচ করা হয়েছে যে তোমাদের নিরাপত্তা প্রয়োজন কিনা, বাট আমরা কারা অ্যাপ্রোচ করেছিল আপনাদের? এটা অ্যাফিলিয়েটেড ওনাদের সাথে লোকাল পার্টনার বাংলাদেশে অনেকে যারা মার্কিন দূতাবাস না, আমি মোটা দাগে বলতে পারি যে ডিপ্লোম্যাটদের পক্ষ থেকে, বাট কোনো নির্দিষ্ট দূতাবাস আমার মনে পড়ে না। যোগাযোগ করে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে যদি আপনাদের সেফটি প্রয়োজন হয়, আপনাদের নিরাপত্তার জন্য আমাদের ইয়াতে থাকা প্রয়োজন হয়, তাহলে আমরা এটা সাপোর্ট দিতে পারবো, বাট আমাদের পক্ষ থেকে কখনোই আমরা এটা চাই নাই। এবং আমরা পরবর্তীতে রিফাতদের সাথে কথা বলেছি, ওরাও কিন্তু কোনো দূতাবাসের কারো সেফ হাউসে ছিল না। ওরা যাদের আশ্রয় সেই সময়টাতে ছিল, একজন ওয়াহিদ ভাই, ওনার আশ্রয় ছিল মিরপুর ডিওএইচএসসি রিফাতরা। ওয়াহিদ ভাই এখন এনসিপিতে আছেন, তখন তিনি বিএনপিতে ছিলেন। তারপর ওরা আরো কয়েকজনের আশ্রয় ছিল, কয়েকজনের সমন্বয়ের মধ্য দিয়ে এক জায়গায় পরিবর্তন করতে হতো না। তো সবাই মোস্টলি সিভিলিয়ান, নট যে কোনো দূতাবাস। কথাটা এটা আমরা একটা ইস্যু একদম শেষ পর্যায়ে রয়েছি। শেখ হাসিনা যিনি এখন ভারতে আছেন, তিনি তো এসেছিলেন সংবাদ সম্মেলনে, তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়ে অডিও আমরা শুনেছি। আপনি একটা মন্তব্য করেছেন, আমরা একটু শুনি সেটা একটু। যখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি ওইটা এআই জেনারেটেড অডিও। জি, ব্যাখ্যা দেন। না, কেউ একজন একটা সংবাদ সম্মেলন করবে, পার্সোনালি আসলো না, ঠিক আছে বুঝলাম, তাহলে ভিডিওতে আসা তো মানে অডিও আর ভিডিওর মধ্যে পার্থক্য তো জাস্ট একটা ক্লিক করা। যখন আমরা কোনো জুম মিটিংয়ে ঢুকি জাস্ট একটা ক্লিক করলে তো এটা তো একটা সন্দেহ তো জাগেই। বাট তারপর আমার মনে হয়েছে যে হয়তো ভারত সরকার তাকে নিবৃত্ত করেছে ভিডিওতে আসা থেকে। শেখ হাসিনার জন্য আমি বলবো যে ভারত সরকার এই যে 2 মাস তাকে খাইয়ে পরিয়ে কোনো একটা মন্ত্রীর পদমর্যাদার বাংলোতে সম্ভবত রেখেছে, এই যে খরচ এবং এই যে এবং পলিটিক্যাল চাপও কিন্তু আছে, কংগ্রেস এবং অন্যান্য পার্টিগুলো কিন্তু নিয়মিত চাপ দিচ্ছে। তো শেখ হাসিনার একটা ইউজ ভারত সরকার খুঁজে পেয়েছে বাংলাদেশকে চাপে রাখার জন্য এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাকে ব্যবহার করবে, এই সিদ্ধান্তটা ভারত সরকার নিয়েছে। এবং শেখ হাসিনা ইজ জাস্ট এ পলিটিক্যাল টুল, ডিপ্লোম্যাটিক টুল। অ্যান্ড ওই আগেকার যুগে হতো না যে ওই বিদ্রোহী প্রিন্সরা অন্য রাজ্যে পালিয়ে যেত এবং অন্য রাজ্য তখন এই রাজাকে প্রেশারাইজ করতো, তো এখন একই অবস্থা হচ্ছে। তো শেখ হাসিনা নাথিং মোর দেন দ্যাট।
আজকে তো দীনেশ ত্রিবেদী যে ভারতীয় হাইকমিশনার, উনি তো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হওয়ার কথা রয়েছে। মানে কি এগুলোর মানে কি কিছু খুঁজে বের করতে পারবে? সম্ভবত সরকার, আমার জানা মতে, এই প্রেস কনফারেন্সের বিষয়টি যখন সামনে আসে, সরকার কিন্তু ভারতকে অনেকবারই অনুরোধ করেছে, তাদের সাথে কথা বলেছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা যিনি আছেন হুমায়ুন সাহেব, ওনার ছবি দেখলাম দীনেশ ত্রিবেদীর সাথে এই প্রেস কনফারেন্সের 3 দিন আগে। তো সম্ভবত আমরা সরকার যে অনুরোধ করেছে এটা ভারত রাখে নাই। ভারত শেখ হাসিনাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রই করেছে। আমরা দাবি করেছিলাম যে দীনেশ ত্রিবেদীকে সরকারের পক্ষ থেকে ডেকে কঠোর ভাষায় বার্তা দেওয়া হবে, কিন্তু কি আলোচনা হয়েছে, আলোচনার কন্টেন্ট কিন্তু আমরা খুব একটা